সবাইকে আরো একবার স্বাগত। আজকের ক্লাসটা আমাদের হচ্ছে ভাব সম্প্রসারণের উপরে, খুবই ছোট একটা টপিক, কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এবং এই অংশটা হচ্ছে নিজেদের প্রিপারেশন নেওয়ার, পড়ার, বেশ একটু সিস্টেমেটিক্যালি পড়ার দরকার আছে এখানে, ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। তো দেখেন, এটা হচ্ছে ফার্স্ট পার্টের 20 মার্কের যে দুটো জিনিস আছে। আমরা তো জানি 30 মার্ক গ্রামার, 30 মার্ক সাহিত্য, আর 20 মার্কের একটা সামান্য থাকবে, বাকিটা হচ্ছে 20 মার্কের একটা ভাব। তো এটা আমাদের হচ্ছে নর্মালি 2 বা 3 দাগের কোশ্চেন থাকে। আমরা যখন হচ্ছে ভাব সম্প্রসারণ লিখবো, এটা হচ্ছে আমাদের প্রথম ঘন্টা লেখার প্রশ্ন আর কি। যে আমরা যখন এটা লিখতেছি তখন হয়তো যদি 2 দাগে থাকে, তার ঘন্টাটা দেখে আসি, তার হচ্ছে 10:30টার দিকে আপনাদের এই জিনিস লেখার কথা, মানে আপনারা ব্যাকরণ লেখার পরে ভাব সম্প্রসারণে যাওয়ার কথা আর কি। এখন এটা আমরা কিরকম সময় নিয়ে লিখবো বা কতটুকু লিখবো, এটা আমরা লিখবো হচ্ছে, আমরা মোটামুটি এটা হচ্ছে 3 পেজের মতো লিখবো বা 2.5 পেজের মতো লিখবো, কিন্তু যেটাই লিখি না কেন আমাদের সময় হচ্ছে ম্যাক্সিমাম 15 থেকে 17 মিনিটের মতো। ঠিক আছে, আমাদের এটা লেখার সময় হচ্ছে 15 থেকে 17 মিনিটের মতন সময় আমরা এর পিছনে হচ্ছে ব্যয় করবো। এখন এইটুকু সময়ের মধ্যে আপনারা যে যতটুকু লিখে পারেন, কেউ যদি 3 পেজ লিখতে পারেন 3 পেজ, কেউ 2 পেজ লিখতে পারে 2 পেজ। পেজ এখানে বিষয় না, বিষয় হচ্ছে আপনি সময় মেপে হচ্ছে লিখবেন। আচ্ছা, এখন আর যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা হচ্ছে কতটুকু, মানে প্যারাগুলো দেবো কিভাবে। আমরা মোটামুটি এটা সবাই জানি যে ভাব সম্প্রসারণ আমরা হচ্ছে 3টা প্যারা দিয়ে হচ্ছে লিখবো। এখন আপনারা লিখছেন যে 1 নং প্রশ্নের উত্তর এখানে, যে 2 নং প্রশ্নের উত্তর দিয়ে আমি লেখা শুরু করলাম। এরপরে অনেকে কিভাবে লেখেন, ভাব সম্প্রসারণটা তো নাম দিব, ধরেন পরীক্ষা হিসেবে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, লিখলাম পুরোটা। এরপর হচ্ছে অনেকে করেন যে এরকম মূল ভাব লেখেন, মূল ভাব লেখার পরে 2 লাইন লেখেন, এরপরে লেখেন সম্প্রসারিত ভাব। এইভাবে আমরা মোটামুটি ছোটবেলায় সবাই লিখতাম। এটা একটা সিস্টেম, এটা ফলো করতে পারেন। তবে হচ্ছে যেটা মানে এখন বেশি আর কি ইয়ে করা হয়, কি বলে, বেশি গ্রহণযোগ্য আর কি, আপনারা সরাসরি একবারে এখানে বলবেন যে ভাব সম্প্রসারণ বলে কলম দিলেন, দাগ দিলেন, এখানে তো ভাব সম্প্রসারণের নামটা লিখছেন, যে যেটা পরীক্ষায় আসছে। আসার পরে এরপরে এখানে 2 বা 3টা বাক্যে, ঠিক আছে, 2 বা 3 বাক্যে আমরা এটার যে মূল ভাব, যেটা এই পুরো জিনিসটা হচ্ছে যে জিনিসটারে বোঝাচ্ছে, সেই জিনিসটা এখানে লিখে ফেলবো। প্রথম 2 বা 3টা বাক্য এখানে লিখে ফেলবো। এরপরে আমাদের হচ্ছে মেইন বডি শুরু হবে। হ্যাঁ, সেই বডি আমরা লিখতে থাকবো। এই যে মেইন বডি যেটা, মানে ওই ভাব সম্প্রসারণের মেইন যে পার্টটা, মেইন যে বডিটা, এইটা থাকবে শুধু একটা প্যারা, একটা সিঙ্গেল প্যারা। এখন সেই সিঙ্গেল প্যারা, কারণ এখানে তো আমি হচ্ছে শুরু করছি মূল ভাব লিখছি, এইখান থেকে আমার বডি লেখা শুরু হয়েছে, এই চলতেছে, হয়তো এই পর্যন্ত হয়েছে, কিন্তু আপনার প্যারা কিন্তু একটাই থাকবে, এর মাঝখানে কিন্তু আপনি একাধিক প্যারা করতে পারবেন না। এরপরে সর্বশেষে আবার 1 লাইন বা 2 লাইনে আর একটা প্যারায় শেষ হবে। এখন আমি 3 পেজ না লিখে 2 পেজ লিখতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার জিনিস সেম। আমি এরকম একটা বডি বডি থাকবে একটা সিঙ্গেল প্যারায়, এরপর এইভাবে শেষ করে দিব। এই, তাহলে আমরা সময় হচ্ছে এই সময়ের মধ্যে যে যতটুকু লিখে পারি ততটুকুই লিখবো। আমরা হচ্ছে 3 প্যারায় লিখবো, 3টা প্যারায় লিখবো। এই 3টা প্যারার মধ্যে আমাদের যে প্রথম প্যারা, সেই প্রথম প্যারায় হচ্ছে 2 বা 3টা বাক্যে মূল ভাব থাকবে। এটা হচ্ছে আমাদের প্রথম প্যারা। দ্বিতীয় প্যারায় হচ্ছে আমাদের যে কি বলে মূল ভাব, কি বলে সম্প্রসারিত ভাব, যেটা মানে ওই জিনিসটা পরে আপনি যা যা কথাবার্তা বলতে চাইছেন সেইগুলা। আর শেষের যে 1 লাইন বা 2 লাইন থাকবে, সেই শেষের লাইনে হচ্ছে আপনি মতামত বা ওভারঅল একেবারে সারমর্মের হচ্ছে প্রথম লাইন আমরা যেভাবে শিখছি না, যে একটা লাইন হচ্ছে এই জিনিসের সব কথা বলে দেওয়া, ওইভাবে জাস্ট 1 বা 2টা লাইন এই শেষে লিখতে হবে। ঠিক আছে, 1 লাইনে বা 2 লাইনে। এখন প্যারা হচ্ছে আপনি 2 পেজ লেখেন, 3 পেজ লেখেন, 1 পেজ লেখেন, যেটাই লেখেন না কেন, এই ফরম্যাট এটা ফিক্সড, এই 3 প্যারার বেশি আমরা কোনোভাবে যাইতে পারবো না। আর প্রথম প্যারার মধ্যে আমরা 2-3 বাক্যে শেষ করব, 2-3 বাক্যে। লাস্টের প্যারায় হচ্ছে আমরা এসে 1 বা 2 বাক্যে শেষ করব। মাঝখানের যে বাক্য, ওই বাক্যটাই হচ্ছে এরকম আপনি 14-15 লাইন, সর্বোচ্চ হচ্ছে 20 বাক্যর মধ্যে আপনি লিখবেন। এখন কারো 20 বাক্য লিখতে হচ্ছে 1 পেজ লাগবে, কারো হচ্ছে 1.5 পেজ লাগবে, এরকম। এখন এই জিনিসটা ফলো করলে
যে আমাদের 2 পেজের বেশি হওয়ার কথা না। এখন ধরেন আপনার বাক্য সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, বাক্য সংখ্যা একটা ফ্যাক্ট, অনেক বেশি বাক্য লেখা যাবে না, কিন্তু আপনার আবার পেজ হচ্ছে একটু টানাইতে হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এরকম সেমিকোলন দিয়ে বাক্য বড় করে লিখবেন, জটিল বাক্যে লিখবেন, যৌগিক বাক্যে লেখার চেষ্টা করবেন। ভাব সম্প্রসারণের ভিতরে হচ্ছে সরল বাক্য, মানে মূল বডিতে এই অংশটাই হচ্ছে সরল বাক্য পরিহার করবেন, জটিল বাক্য বেশি লেখার চেষ্টা করবেন। জটিল আর যৌগিক বাক্য যেন আপনার বাক্যগুলো হচ্ছে একটু বড় বড় হয়। তাহলে হবে কি, নাম্বার অফ সেন্টেন্স থাকবে কম, কিন্তু অনেকগুলো জায়গাটা হচ্ছে ফিল আপ হবে আর কি। এই যে কথাগুলো বললাম, এইগুলো আপনারা হচ্ছে একটু গুগল টুগল করলেই পাবেন, যে যারা হচ্ছে পত্র পত্রিকা যেসব স্যার লিখছে, খাতা দেখে, তাদের মতামতটা এইভাবে পাবেন। এটা হচ্ছে একটা মানে কমন জিনিস আর কি। এবার আমাদের যেভাবে হচ্ছে প্রিপারেশনটা নিতে হবে, আমরা হচ্ছে সেইখানে যাই, যে আমরা হচ্ছে কিভাবে কি পড়বো টড়বো সেইগুলো। হ্যাঁ, এই জি। ক্ষেত্রে কি মানে কোটেশন বা কবিতার লাইন না, আনা যায়? আপনি কোটেশন আনা প্রবাদ যায় না? প্রবচন, না প্রবাদ প্রবচনের যে একটা জিনিস, লিখলেও লিখতে পারেন, আপনার পুরো ভাব সম্প্রসারণের মাঝখানে কোনো নীলকালির বাক্য ব্যবহৃত হবে না। ঠিক আছে? টোটাল ভাব সম্প্রসারণের ভিতরে কোনো নীলকালি ব্যবহৃত হবে না, শুধুমাত্র এই যে এখানে যে ভাব সম্প্রসারণের নাম লিখছেন না, যে এই যে ধরেন জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, এই যে শিরোনাম যেটা, এইটা শুধুমাত্র নীলকালি দিয়ে লিখতে পারেন। আর এরপরে হচ্ছে যে ভাব সম্প্রসারণ যে নামটা লিখছেন, মানে ভাব সম্প্রসারণ এই যে এটা লিখতেছি, এইটা হচ্ছে নীলকালি দিয়ে আমরা লিখতে পারি। এই দুইটা জায়গা হচ্ছে নীলকালি দিয়ে লিখবো, আর টোটাল আমার ভাব সম্প্রসারণের ভিতরে কোথাও কোনো নীলকালি ব্যবহৃত হবে না। এই ভাব সম্প্রসারণ আর নীলকালির পরীক্ষা হ্যাঁ, ছিল। কোনো উক্তি বা প্রবাদ ব্যবহার করা যাবে না, তাই তো? প্রবাদ প্রবচন আপনার লেখার হচ্ছে মানে কি বলে, উৎকর্ষতা সাধন করে। আপনি দু একটা প্রবাদ ব্যবহার করলেও করতে পারেন। আমি এটা হচ্ছে দেখছি প্রথম আলোতে তারিক স্যারের লেখায়, কিন্তু উনি আবার বলছে যে কোনো প্রকার উক্তি, আপনি কারো নামও ব্যবহার করতে পারেন, কিন্তু কোনো প্রকার উক্তি, কবিতার লাইন, হ্যাঁ, কবিতার লাইন, এইগুলা হচ্ছে মানে যেগুলা বাংলা কথা হচ্ছে কোর্স বলে আমরা যেগুলো চিনি, হ্যাঁ, এই কোর্স টাইপের কোনো কিছু আপনি হচ্ছে ব্যবহার করবেন না। যেগুলো আমরা কোটেশনের মধ্যে যেগুলো দিই, সেরকম কোনো কিছু আমরা ব্যবহার করব না। কি ব্যবহার করব না, দেখেন আমরা একটা সহজ জিনিসে বুঝবো, সেটা হচ্ছে আমাদের প্রশ্নে কি আসে। প্রশ্নে ধরেন আসছে যে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে না। এখন এইটা হচ্ছে আমার ভাব সম্প্রসারণ। এখন আমরা তো এই ধরনের কোটেশনই দিই, এখন লেখার মাঝখানে আপনি আবার নতুন করে এই ধরনের কোনো কথা নিয়ে আসতে পারবেন না, যে কথাটারে আবার পুনরায় সম্প্রসারণ করার দরকার পড়ছে। আপনারা এমনি একটা লাইন দিয়ে বলছে যে বাবা ভাব সম্প্রসারণ করো, এখন তার মাঝখানে আপনি আর একটা লাইন নিয়ে আসলেন, হ্যাঁ, এখন সেইটার আবার সম্প্রসারিত করা লাগতেছে। এটা একটু ঝামেলার আর কি, তো ওইভাবে আনা যাবে না। সহজ সরল মানে কি বলে, জটিল বাক্য লিখবো, কিন্তু হচ্ছে সিম্পল ওয়েতে। সিম্পল ওয়ে মিনস হচ্ছে যখন আমরা হচ্ছে কাব্যিক ভাবে লিখি, তখন হচ্ছে কথাবার্তা গুলো ঘুরাই বলি। সাধারণ ভাবে কথা না বলে আমরা কিভাবে বলি, যে কথাগুলো বলো না ঘুরিয়ে, এরকম যে কথাগুলো ঘুরিয়ে বলো, কথাগুলো বলো না ঘুরিয়ে, এই যে কাব্য ভাবে, কাব্যিক ভাবে উপস্থাপন করা। এটা অন্য জায়গায় করা যাবে, এটা ভাষণ প্রশ্ন লিখে আমরা এটা ইউজ করবো না। এই একদম মানে সাবলীল ভাবে মূল ভাবটা বুঝে সেইভাবে আমাদের হচ্ছে লিখতে হবে। এক্সট্রা কোনো কোটেশন ইউজ করবো না, কোনো ডাটা বা তথ্য ইউজ করা যাবে না। মানে এরকম তথ্য হলে কোনো ভাব সম্পর্কে আসে না। তবু হচ্ছে আলাদা করে বলে দিলাম, আমাদের অনেকের এই ধরনের বাতিক থাকে যারা আমরা একটু ডাটা ভালো পারি, সুযোগ পাইলে ওই হচ্ছে একটা মূল্যস্ফীতি বসায় দিই, তারপরে জিডিপি হ্যাঁ, গ্রোথ তার মানে বসায় দিই। ডাটাও ইউজ করা যাবে না কোনোটাতে, মানে না 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 সিরিয়াস না না টপিক। না না, ভাগ সম্প্রসারণের আচ্ছা। ভিতরে জাস্ট খালি আপনি যেটা বুঝছেন এই জিনিসটা রিলেটেড হচ্ছে এটা আচ্ছা সম্প্রসারণ আচ্ছা। করবেন। এটা কিন্তু ব্যাখ্যা ভাইয়া, করার জন্য আপনার যা যা কথা বলার দরকার সেগুলাই বলবেন। হ্যাঁ, বলেন। কিন্তু ভাইয়া ভিক্টোরস এর পরীক্ষায় আর কি, বাংলা পরীক্ষায় 2 দিন আগে একটা পরীক্ষা আসছিল, মানে আমার মধ্যে তুমি নেই তোমার মাঝে আমি নেই, মানে হ্যাঁ হ্যাঁ, এই যে দুই যে সাবজেক্ট আমার মধ্যে তুমি নাই, যে তোমার হ্যাঁ মাঝে হ্যাঁ আমি হ্যাঁ নেই। হ্যাঁ, হ্যাঁ, তোমার সেই দুই আমাদের এটাকে মাঝে নাই। আমি এটাকে আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করছি, প্রেম বিরহ এসব দিয়ে। আমি জানি না এটা কি হয়েছে, বাট মানে আমি সামহাও মানে মনে হয় একটা এইটা কবিতার লাইনের মতো এটা এটা হচ্ছে। এটা একটা কঠিন ভাব সম্প্রসারণ, হ্যাঁ। এটা হ্যাঁ, এটাকে আমি কিছুক্ষণ বিরহর দিক দিয়ে বিশ্লেষণ করছি, কিছুক্ষণ মানে মানে আপনি কি মন পুরো মতো করে প্রণয় করছি প্রণয় নিয়ে লেখাটা। গেছেন, তাই? হ্যাঁ, মানে আপনার কি আগে এটা প্রণয়ের পড়া মধ্যে ছিল যে বিরহ। নাকি, নাকি না না পরীক্ষার না, হলেই ফার্স্ট? না না ভাই, আচ্ছা, বুঝতে পারছি। পরীক্ষা হলে ফার্স্ট দিচ্ছি। আচ্ছা, যে আমার মাঝে তুমি নেই, যে তোমার মাঝে আমি নেই, সেই আমার সেই দুইটাই আমার কাছে সমান। এখানে বলছে আসলে কি, দেখেন মানুষের ভিতরে হচ্ছে আত্মা থাকে, হ্যাঁ,
আমাদের ওই যে বলে না যে আপনার আত্মিক মৃত্যু হয়েছে, মানে কি সে জাস্ট খালি মানুষই, মানে তার একটা বডি আছে, তার ভিতরে আত্মা নাই। আবার বলে না মানুষের মধ্যে ঈশ্বর বাস করে, এই জিনিসটাই হচ্ছে আসলে আত্মা, যে আমরা যেটা বলি যে অবিনশ্বর। এখন যে আমার মাঝে তুমি নেই, মানে হচ্ছে আত্মা বলতেছে যে আমার, এ একটা মানুষের বডি, এর মাঝখানে আসলে আত্মা নাই। হ্যাঁ, আবার যে তোমার মাঝে আমি নেই, মানে আমার মাঝেও তুমি নাই, তোমার মাঝেও আমি নাই, মানে কি আত্মার মানুষ মনুষ্যত্ব আর হচ্ছে ঈশ্বর, এই দুইজন যে একটা মানুষের মধ্যে একসাথে সহাবস্থান করে, এর কোনোটা যদি মিসিং হয় তাহলে সেই দুইটার কোনোটাই আসলে গ্রহণযোগ্য না। এইটাকে আসলে এরকম আত্মিক দিক ওইভাবে নিয়ে যেতে হবে। এই জিনিসটা আপনাদের মাথায় আসতে কখন জানেন? আপনার হচ্ছে রবীন্দ্রনাথের ধরেন গীতাঞ্জলি, বা হচ্ছে এই ধরনের গীতিমাল্য, এই ধরনের কবিতা, কাব্যগ্রন্থের কবিতাগুলো যদি পড়েন তাহলে খুব কনফিউজ হবেন এই চিন্তা করে, যে এইটা কি প্রণয় রিলেটেড কোনো কিছু, নাকি হচ্ছে এ ঈশ্বরের হচ্ছে আহ উদ্দেশ্য করে বলছে, বোঝা যায় না। তার মানে ভাইয়া কিন্তু কেউ যদি প্রণয় রিলেটেড কিছু লিখে সেই ক্ষেত্রে মার্কস কি জিরো হয়ে যাবে একদম? এরকমটা ইয়ার ক্ষেত্রে হইতে পারে, সারমর্মের ক্ষেত্রে, কিন্তু ভাষা প্রসারণের ক্ষেত্রে একদম জিরো হয়ে যাবে না, মার্কস পাবে, বুঝছেন? তবে এটা খুব কঠিন ভাব সম্প্রসারণ। তো এখন কিরকম হবে দেখেন, এইসব ক্ষেত্রে কি করবেন আপনারা, ওই জিনিসটা আমি এই কথাবার্তার মধ্যে আসতেছি, হ্যাঁ। আমরা শেষের দিকে এগুলো নিয়ে আলোচনা করব। যাক, আমরা আগে একটু আমার একটু এইটা বলেন, আমি ওইদিকে আসতেছি, মাথায় রাখতেছি। এই যে আমি অংশটা বললাম, আমরা এইটুকু সময়ের মধ্যে লেখার চেষ্টা করব। আর হচ্ছে এই এই তিনটা প্যারায় লিখবো, এই বাক্যে লিখবো, এখানে তো কারো কোনো সমস্যা নাই, প্রশ্ন নাই। ভাইয়া 15 থেকে 17 মিনিটের ব্যাপার নিয়ে একটা প্রশ্ন আছে। বলেন। আমার হচ্ছে 40 টাকার দিস্তা খাতা যেগুলো পাওয়া যায় ওগুলো ধরে আমি পরীক্ষা দিই। আপনি আহ ইয়া কেনেন, লিগাল কেনেন, লিগাল পেজ না কেনেন। ভাই, 40 টাকার দিস্তা খাতা যেগুলো কর্ণফুলী। ঠিক আছে, ওইটা ওকে, কিন্তু আপনি এখন মানে লিগাল পেজ কিনেন, মানে ভাইয়া যদি চিটং, খাতা না পান সিঙ্গেল পেজ কিনেন। আমি ফার্স্টের দিকে খাতা পাইছিলাম না, সিঙ্গেল পেজ ইয়ে করতাম। চিটং আর এ থাকি তো বিসিএস এই এ জন্য চিটং এ মনে হয় এটা এখন নাই, অ্যাভেলেবল না মনে হয়। অনলাইনে আপনি ওই যে দেখছিলাম। আপনি ইয়ে শোনেন, আমি বলি, মানুষ যে A4 পেজ যেগুলো কিনে না প্রিন্টারে প্রিন্ট করার জি, জন্য, জি ভাইয়া, জি। ওইগুলারই হচ্ছে লিগ্যাল সাইজের পেজ পাবেন। হ্যাঁ, এখন হয়তো 450-500 টাকা দাম হয়েছে। ওর হচ্ছে এক রিম বা হাফ রিম কেনেন, ওইটাই হচ্ছে যখন আপনি পরীক্ষা দেন তখন ওইটাই দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, আর ওই বিসিএস এর খাতাটা হচ্ছে দেখতে কর্ণফুলী কাগজের মতন হইলেও ওই যে খুব বেশি যে ডিফার করে এরকম না। আমি ওই পেজ কিনে লিখছিলাম, সারা খুলনা শহর খুঁজে আমি এক জায়গায় পাইছিলাম। আর রাজশাহী ভার্সিটিতে হচ্ছে ওই পুরোনো জায়গায় ওগুলো বিক্রি করে, জাহাঙ্গীরনগরের পিছনের জায়গায় বিক্রি করে, এই ভিক্টরস এর আপনাদের এক বাইরে নিয়ে যায়, আমি আর সেই ভাই দুজনে যাই খুঁজছিলাম সেই পেজ, পরে পাইছিলাম না। পরে রাজশাহী থেকে আমি আনাইছিলাম, রাজশাহী ভার্সিটি থেকে। তাই এগুলো খুব বেশি ডিফার করে না। যেটা ডিফার করে সেটা হচ্ছে কি, আপনি A4 পেজ কিনবেন, বাজারের A4 পেজটা এই দিকটা একটু চওড়া বেশি, বিশেষ একটা এই দিকটা একটু চাপা বেশি, চাপা আর কি, মানে এইটা একটু কম, বাজারে এটা একটু বড় পাওয়া যায় এই। এবং বিশেষ এর পেজ মানুষ খুদাই বলে যে অনেক বড় অনেক বড়, বেশ ছোট। আপনি যদি লিগালে আপনার যদি লেখা অভ্যাস হয়, মানে মার্জিন দিছেন, মার্জিন দিয়ে লিগালে লেখা আপনার অভ্যাস, তাহলে বিশেষ এর খাতা লিখলে আপনার ছোট লাগে, আমার অনেক ছোট লাগে। মানে আমার আমার কাছে খুবই মানে কষ্ট হয় লিখতে আর কি। ধরেন কিছু প্রশ্ন আছে কিরকম, আমি বলি, ধরেন আমি আগে 43-তে আমি এরকম নিছিলাম যে 5 মার্কের প্রশ্ন আমি 1 পেজ লিখবো বাংলাদেশ অ্যাফেয়ার্সে, 10 মার্কের প্রশ্ন 2 পেজ লিখবো। এখন এক পেজের মধ্যে আসলে আটানোটা আমার জন্য পরে খুব কষ্ট হয়ে গেছে, আটানো যায় না। তারপরে ধরেন আপনি সাহিত্যের প্রশ্ন আমি হচ্ছে 1 পেজ লিখতাম তখন, 3 মার্কের মার্কের প্রশ্ন যখন আসতো। এখন কিছু জিনিস আছে যেগুলো আমি অনেক ভালো পারি, আবার কিছু আছে যেটা আমি অনেক খারাপ পারি, কিন্তু যেটা যেটুকু পারি না কেন আমি সমান সাইজে লিখতাম। এখন এতে যেটা হইতো, যেটা আমি ভালো পারি ওটা আমার ওই 1 পেজের মধ্যে আটাইতে খুবই কষ্ট হতো, কারণ পেজটা অনেক ছোট, 20-22 লাইন, 20 লাইন 21 লাইন লেখা যায়। হয়তো এখানে ম্যাক্সিমাম 4টে ওয়ার্ড লেখা যায়, 5টা ওয়ার্ডও লেখা যায় না, এরকম। তার মানে মাত্র আপনি 100টা বা 110-20টা ওয়ার্ড লিখতে পারবেন। হ্যাঁ, আমার লেখা হচ্ছে মোটামুটি মডারেট আর কি, এই যে এখানে যে ফন্টে লিখতেছি এরকমই। তা আমার হচ্ছে ওইখানে যেটা আমি ভালো পারি, ধরেন নজরুলের একটা প্রশ্ন আসছে 3 মার্কের 1 পেজে আটাবো, আমার খুব কষ্ট হইতো। এই কষ্টটা কখন হবে, যখন আপনি লিগালে লেখা অভ্যস্ত। ডিমাই পেজে যদি লেখা থাকেন বা এফরে লেখা থাকেন, আপাতত এটা অ্যাভয়েড করেন, করে হচ্ছে ইয়াতে ট্রান্সফার হন, লিগালে ট্রান্সফার হন। এবং আপনি হাফ রিম কাগজে ফুল আপনাদের এমন সময় কম লেখা শেষ করতে পারবেন না। আমি তো এক রিম লেখাই হচ্ছে 3 BCS এ ইয়ে করতে পারিনি। নোট টোট করেন টুকটাক, কিন্তু যখন আপনার পরীক্ষার হলে বলবেন, আমি গতকালকে আপনাদের আপনাদের বলছি না কাদের বলছি, যে আমরা পরীক্ষা 3টা উদ্দেশ্যে দিই, যে আমি হচ্ছে যেটা পড়ছি সেটা ম্যাক্সিমাম লিখছি, ম্যাক্সিমাম মার্কটা আমি এখানে পাইতেছি কিনা এইটা দেখতে।
আমি হচ্ছে সময়টা কভার করতে পারতেছি কিনা এইটা দেখতে, আর হচ্ছে যে আমার হচ্ছে ওই যে পেজের সংকলন এই টাইপের একটা জিনিস, এটা দেখেন আর কি কিরকম ইয়ে লাগে। তো 15 থেকে 17 মিনিট যেটা বলছি, ধরেন শুরুর দিকে আমাদের 7 মিনিটের মতন লাগতো আমরা যখন হচ্ছে 41-এর পরীক্ষা দিতাম। তো এরপরে এসে এটা 6 মিনিটের মতন চলে আসছে। আহ, কিন্তু এটা ডিফার করে। যেরকম ধরেন ভাব সম্প্রসারণের আপনি 3 পেজ লিখতে আপনার কষ্ট হবে, 15 মিনিটে পারবেন, পারার কথা না আর কি, 16-17 মিনিট হয়ে যাওয়ার কথা, খুব ভালো। মানে অনেক আহ, ক্ষেত্রে একটু চিন্তা করতে হয় না এগুলো, মানে হ্যাঁ সবকিছু হ্যাঁ কি হ্যাঁ মাথায় হ্যাঁ কাজ হ্যাঁ। করে? না না না, টানা লেখা যায় না। যেমন সাহিত্যের ক্ষেত্রে লেখা যায় না। এইটা পারবেন কখন জানেন? এটা হচ্ছে রচনার ক্ষেত্রে পারবেন। রচনায় হচ্ছে সবকিছু আপনার সামনে হচ্ছে, ওই যে আগের দিনে মাস্টার দিন বলছিলাম, আপনাদের বলি না, এক্সাম বেসে বলছি যে আগে রচনা লেখার যে কৌশল আর কি, আমরা আগে রচনা ক্লাসে বলবো। তো এটা সামনের উপরে একটা ফ্রেম দাঁড় করাই নিয়ে তারপরে টানা লিখতে হয়। তো তখন হচ্ছে এটা ধুমায় লেখা যায়, তখন 5 মিনিটও লেখা যায়, সমস্যা হয় না, বা ওর মাঝখানে অনেক হাবিজাবি করা যায়। কিন্তু ভাব সম্প্রসারণটা একটু টাফ, কারণ ভাব সম্প্রসারণে আপনি কোনো ফালতু কথা লিখতে পারবেন না। প্রত্যেকটা কথা মানে লেখা মানে পরীক্ষা খুব সুন্দরভাবে পড়বে, এবং সরল বাক্য পরিহার করে জটিল যৌগিক বাক্যে লেখা লাগবে বেশি, এরকম ভাষাগত একটা ব্যাপার আছে। তারপর হচ্ছে হাতের লেখাটা এখানে সুন্দর হওয়াটা ফ্যাক্ট। হ্যাঁ, হাতের লেখাটা যেন ভাব সম্প্রসারণে একদম কাটা কাটা হয়। এবং করবেন কি, ভাব সম্প্রসারণের যে লিখছেন না ওইখানে একটু গ্যাপ বাড়ায় দিবেন। ধরেন নর্মালি স্বাভাবিকভাবে আপনি এক পেজ হচ্ছে 20 লাইন লেখেন বা 21 লাইন লেখেন, ভাব সম্প্রসারণ ওইখানে 18 লাইন লিখে ফেলেন, একটু গ্যাপ দেন। এই লিখতে লিখতে অন্য জায়গায় হয়তো এই পর্যন্ত নামছেন, ভাব সম্প্রসারণের ওই পেজে এই পর্যন্ত নামেন, তলে পাক দিয়ে পরে চলে যান। এই কাজগুলো করবেন না, এগুলো উন্মেষ আর কি, এগুলো লিখতে লিখতে পরীক্ষা দিতে দিতে আপনারা বুঝে ফেলবেন। আমরা হচ্ছে যেটা বলছি, ধরেন ভাই আপনি আপনি কি লিগ্যাল পেজ বলতে বসুন্ধরা ফ্রেশ এইসব লিগ্যাল পেজের কথা হ্যাঁ বলছেন হ্যাঁ মনে হ্যাঁ হয়? হ্যাঁ 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 হ্যাঁ, সিঙ্গেল পেজ যেগুলো প্রিন্টার ইউজ করে, ওই যে দলিলের পেজ গুলো যেরকম হয় না, সিঙ্গেল পেজ গুলা ওরকম। লিগ্যাল পেজ বললেই ভাই চিনবে, সমস্যা নাই। বলবেন কি একটা এফোর বাইর করে না একটা লিগ্যাল বাইর করে, তখনই বুঝবে যে লিগ্যালটা টু লং না। পরেরটার মার্জিন দিয়ে লিখবেন এমন। যাই হোক, তো আমরা হচ্ছে ধরেন আমরা 10টা 25 বা 30-এর দিকে আমাদের ব্যাকরণ লেখা শেষ হবে। আমরা হচ্ছে ভাব সম্প্রসারণ লেখা শুরু করব, 15 মিনিটের মতন লাগবে, তাহলে 10টা 40, ম্যাক্সিমাম এটা 45-এ যাবে। হ্যাঁ, এর এই পাশে কোনোভাবেই যাওয়া যাবে না। আর এরপরে আমাদের হচ্ছে সারাংশ সারমর্ম 12 মিনিট, 12 মিনিটের মতন, 15 মিনিটও ইয়ে করা যাবে না। তাও দেখেন আমাদের 10টা 57 বাজে গেছে, এখানে আমাদের আরো সেভ করার কথা। হ্যাঁ, তার মানে ভাব সম্প্রসারণে যথেষ্ট। এবং ব্যাকরণে ভাই প্রচুর টাইনা লিখবেন, প্রচুর টাইনা লিখবেন, কোনো হাও কিচ্ছু লিখবেন না। একটা দুইটার বেশি, যেখানে যে কটা উদাহরণ দিতে বলছে তার বেশি দিবেন না। চেষ্টা করবেন 25 মিনিটের মধ্যে যাওয়ার, 30 মিনিটের ওই পাশে যেন কোনোভাবেই না যায়। মানুষজন দেখবেন 40 মিনিটও লিখে ফেলছে, এবং লাস্টে এসে সাহিত্য লেখবে চাপায়া, রচনা লিখবে চাপায়া। এইগুলা ফুল পরীক্ষা দিতে গেলে আপনারা বুঝবেন। সুতরাং প্রথম বাংলা পরীক্ষা একদম ফার্স্ট থেকেই শুরু করবেন, যে আমার এখন ঘন্টা দিবে, 10 মিনিট আছে, তাহলে যেভাবে যেমনি টাইনে লেখেন, ঠিক প্রথমেই ওইভাবে ব্যাকরণ টাইনে লেখা শুরু করবেন, হাতের লেখা যায় হোক। এরপরে যখন ভাব সম্প্রসারণ আসবে স্লো হয়ে, সুন্দর হাতে লেখা দিয়ে লিখবেন, সারমর্মটা সুন্দর করে লিখবেন। সাহিত্যে যাবেন ওরকম একটু টানা, একটু মোটামুটি এভারেজ। এরপরে আপনার আবার সেকেন্ড পার্টের থেকে আবার আমরা টাইনে লেখা শুরু করব, যে প্রতিবেদন লিখবো, হাতের লেখার দরকার নেই, টাইনে লেখেন, ফরম্যাট হয় না। সংলাপ সেম, টাইনে লেখেন, ফরম্যাট হয় না। তারপর হচ্ছে ওই যে গ্রন্থ সমালোচনা একদম ধুমায় টাইনে লিখতে হবে এই জায়গায়। হ্যাঁ, এরকম কিছু জায়গায় আছে যে জায়গায় হাতের লেখা ফ্যাক্ট না, কিন্তু কিছু জায়গায় আছে হাতের লেখা ফ্যাক্ট, এটা কিন্তু আমি আপনাদের বারবার প্রমিশন আলাদা করে বলতেছি। আচ্ছা, এটা গেল। আবার আমরা আসি হচ্ছে কি বলে আমাদের লেখার নিয়ম যেটা আছে, যে আমরা হচ্ছে কি কি করব। হ্যাঁ, আমাদের হচ্ছে কি বলে লেখার নিয়মটা কি, লেখার নিয়ম হচ্ছে যে আমাদের প্রথম কথা হচ্ছে যেটা আমাদের টপিকে থাকবে, যেটা আসছে ওইটা আমরা কয়েকবার ভালো করে পড়বো। হ্যাঁ, একদম, যে এখানে কি চাইছে। সাধারণত যেরকম একাধিকবার পড়ি, এখানে তো 2 লাইন, এটা 2-3 বার আমরা তো ভালো করে পড়বো, যে আসলে মূল ভাবটা আমরা বোঝার চেষ্টা করবো, যে এখানে আসলে কি বুঝাইতে চাইছে। এরপরে তো কয় বাক্যে লিখবেন এটা আমার বলা হয়ে গেছে, এখানে কোনো ইয়ে নেই, কথাবার্তা নেই। কি করা যাবে না, যেরকম সরাসরি নীল কালিতে যে ধরনের আমরা কোটেশন গুলো ব্যবহার করি, এই ধরনের কোনো কিছু আমরা ব্যবহার করবো না। হ্যাঁ, অনেকে এইগুলো ব্যবহার পছন্দ করে যে না, তা না, অনেক কোচিং এ এইগুলো করে বেশি মার্ক দেয় বা করতে উৎসাহিত করে। কিন্তু আমি আপনাদের এখানে যে কথাগুলো বলতেছি সবই বিভিন্ন মানে শিক্ষা ক্যাডারের রেফারেন্সে বলতেছি আর কি। তাদের সরাসরি এখানে কথা যে কোনো কোটেশন দেওয়ার মানে দরকার নেই। আর আপনি নিজেরও নিজের বুদ্ধি বিবেচনা ব্যবহার করেন। তাদের যে কথা যে তোমাকে বলছে ভাব সম্প্রসারণ করতে, তুমি নতুন করে আবার আরেকটা জিনিসের টপিকের উদয় করতেছো, তাহলে সেটা সম্প্রসারণ করবে কে?
এটা একটা লজিক্যাল মনে হয়েছে আমার কাছে, এই জন্য এটা অ্যাভয়েড করতাম। আচ্ছা, এরপরে 4 নম্বর যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আপনি লেখার মাঝখানে বোঝানোর জন্য, ওই জিনিসটাকে হচ্ছে ব্যাখ্যা করার জন্য উদাহরণ টানতে পারেন, সিমিলার সিমিলার অন্য কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু সেটা মানে ব্যাখ্যার ভিতরেই থাকবে। সেটার জন্য আমরা ওই যে যেটা আগেও বললাম, কোনো লাইন নিয়ে আসতে পারবো না। হ্যাঁ, যে ধরেন কথাই বলে, হ্যাঁ, এই টাইপের আমরা জিনিস আনবো না। আবার ধরেন আপনি এইখানে বলতে পারবে না যে এখানে লেখক বলেছেন, তারপরে এইখানে কবি বলতে চেয়েছেন। ধরেন এমন হবে যে একটা কবিতার লাইন আসছে, আহ যেরকম এই যে এই কবিতাটা কার লাইন বলতে পারেন? এই যে উড়ে গেল মনে হয় দুই পায়ে হেঁটে, কত দূর যেতে পারে মানুষ একাকী। আচ্ছা, এক ঝাঁক হরিয়াল পাখি উড়ে গেল মনে হয় দুই পায়ে হেঁটে, কত দূর যেতে পারে মানুষ একাকী। এটা কার কবিতা বলতে পারেন? ধরেন আপনারা একজন জানেন এটা হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা। এখন আমার হঠাৎ করে মনে হলো কি, আহা আমি এটা তো জীবনানন্দ দাশের কবিতা জানি, এটা তো কেউ জানে না। তাহলে আমি এখানে বলি যে উল্লেখিত কবিতাটি জীবনানন্দ দাশের। হ্যাঁ, এইটা বলা যাবে না। আপনি যদি জানেনও যে এটা কবির, ওই অমুক কবির, ওই এটা অমুক কবির লেখা, তাও ওই কবির নাম আপনি ওইখানে উল্লেখ করবেন না। আপনি বলতে পারবেন না যে এই উল্লেখিত অংশে কবি বোঝাতে চেয়েছেন, এই যে কবি বোঝাতে চেয়েছেন, এই ধরনের কথাবার্তা বলতে পারবেন না। ঠিক আছে, এইগুলা বললে কিন্তু মার্ক হচ্ছে ডিডাক্ট হইতে থাকবে, মানুষ হতে থাকবে। তাহলে হচ্ছে আমরা যদি কোনো কবিতার লাইন বুঝি যেটা কার কবিতা, সেই কবির নাম যদি আমরা জানিও থাকি, আমরা সেটা বলবো না যে এটা অমুকের কবিতা এবং কবি সেখানে বোঝাতে চেয়েছেন, লেখক সেখানে বোঝাতে চেয়েছেন, এই যে কবি বোঝাতে চেয়েছেন, এই ধরনের কোনো কিছু আমরা বলবো না সেখানে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা বলবো না। আচ্ছা, আর হচ্ছে শেষে তো হচ্ছে সন্তোষ, দুই এক লাইন হচ্ছে মানে ফাইনালি একটা কনক্লুশনের মতন, মানে ওভারঅল যে জিনিসটা বোঝায় সারমর্মের প্রথম লাইন যেভাবে লেখেন ওইভাবে হচ্ছে লিখে দিবেন। এই হচ্ছে আমরা যা যেভাবে হচ্ছে লিখবো, যেভাবে লেখার নিয়ম বা হচ্ছে কি বলে সময় রিলেটেড যে জিনিসগুলো কত কি সাইজ হবে সেইগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা করলাম। এখন আমাদের হচ্ছে আসল কথা, আমরা হচ্ছে কিভাবে এই অংশটা প্রিপারেশন নিব, মানে কিভাবে কি লিখবো টিখবো সব করছি, কিন্তু আমরা প্রিপারেশনটা নিব কিভাবে। আচ্ছা, এই অংশ শুরু করার আগে আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা আমরা বলেন। ভাই এখানে ধরেন ভাষান্তর যদি অচেনা বা অপরিচিত হয় তখন হুম। আমরা কি স্ট্র্যাটেজি নিতে পারি? মানে এটা দেখি নাই বা আপনি মনে বারবার করি না। পড়বেন, বারবার এটা পড়বেন 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 পড়বেন, পড়ে হচ্ছে বোঝার চেষ্টা করবেন এটা আমার পজিটিভ সেন্স দেয় না নেগেটিভ সেন্স দেয়। সবকিছু হচ্ছে বোঝার সিস্টেম এটা, যে সারাংশ সারমর্মের ক্ষেত্রে এটা কি পজিটিভ মিনিং দিচ্ছে নাকি নেগেটিভ মিনিং দিচ্ছে। যদি আপনি বুঝতে পারেন ভালো, যদি বুঝতে না পারেন তাহলে মানে মধ্যপন্থা অবলম্বন করে লিখবেন, কোনো দিকে যাবেন না। ধরেন যে ভাই ওই যে প্রণয় দিয়ে আগের দিনে পরীক্ষা লিখছেন, আপনার মাথায় যদি একবার এটা উদয় হইতো যে হ্যাঁ এটা প্রেম ভালোবাসা দিয়ে ব্যাখ্যা করা যায়, আবার ঈশ্বরের দিক থেকেও চিন্তা করা যায়, আবার সমাজ দিক দিয়েও চিন্তা করা যায়, যদি আপনার মাথায় একাধিক জিনিস আসে, আপনি যদি না জেনে থাকেন যে আসলে কোনটা এক্সাক্ট মিনিং সে বুঝাতে চাইছে, তখন সবগুলা জিনিসই মানে লিখে দিয়ে আসবেন, সবগুলাই হচ্ছে মিক্স করে লিখবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে কোনো ঝামেলায় পড়বেন না। মোটামুটি এইখানে 20-এ 14-15 দেয় সর্বোচ্চ, 11-12 হচ্ছে ভালো মার্কস। হ্যাঁ, তো 10-11 কম পাবেন না, 50%-এর উপরে পাবেন। মানে কি বলে মধ্যপন্থা অবলম্বন করে লিখতে, আমরা এখানে ইয়েগুলো দেখবো, আপনাদের আনকমন পড়বে না, সমস্যা না, কমন পড়বে, ভার্সন প্রথম কমন করে। আচ্ছা দেখেন, আমি বলি যে আমরা হচ্ছে এখানে প্রিপারেশন নিব কি হবে। সমস্যা হচ্ছে এখানে কয়েকটা টাইপের জিনিস আসে। হ্যাঁ, এখন আমি আপনাদের একটু একটা minute। আচ্ছা, এখানে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখবো, দেখার আগে আমি হচ্ছে যেটা বলতে চাচ্ছি সেটা যেহেতু বললাম, বলাটা হচ্ছে যে ধরেন আমার হচ্ছে কি ধরনের জিনিস এখানে পরীক্ষায় আসে। একটা আসে হচ্ছে শিক্ষা বা হচ্ছে জ্ঞান সম্পর্কিত, শিক্ষা বা জ্ঞান সম্পর্কিত। এই শিক্ষা বা জ্ঞান সম্পর্কিত কিরকম আসে, যেরকম ধরেন একটা আসলো যে জ্ঞানহীন ব্যক্তি পশুর সমান, জ্ঞানহীন ব্যক্তি পশুর সমান। তারপর আসতে পারে যে অজ্ঞানতার সাথে
সাথে দাসত্বের যোগ অতি ঘনিষ্ঠ। অজ্ঞানতার সাথে দাসত্বের যোগ অতি ঘনিষ্ঠ। তারপরে আর কি আসতে পারে, ওই যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, শিখা পত্রিকার যেটা ইয়ে ছিল, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, তারপরে বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই একটা, মুক্তি সেখানে অসম্ভব। তারপরে আর হইতে পারে যে বিদ্যা যতবারে জানা গেল যে, বিদ্যা যতবারে ততই জানা গেল যে কিছুই জানা হয়নি। এখন দেখেন, এইগুলা সবই কি জ্ঞান রিলেটেড না? জ্ঞানহীন ব্যক্তি কঠোর সমান, তার মানে আপনার জ্ঞান নিয়ে কথাবার্তা বলতেছেন। অজ্ঞানতার সাথে দাসত্বের যোগ অতি ঘনিষ্ঠ, তার মানে আপনার জ্ঞান না থাকলে আপনি দাসত্বের এই দিকে যাবেন। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটা হচ্ছে জ্ঞান আর মুক্তি নিয়ে কথা। তারপরে বিদ্যা যত বাড়ে তখন জানা যায় যে আমার আসলে কিছুই জানা হলো, তার মানে জ্ঞান চর্চা করলে বোঝা যায় যে আমাদের আসলে অজ্ঞানতার পরিধিটা কতটুকু। এই হচ্ছে শিক্ষা জ্ঞান সম্পর্কিত। আবার কিছু প্রশ্ন আসে কিরকম, কালচার বা সংস্কৃতি রিলেটেড। ভাই একটা হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে কি মানে যখন আর কি প্রিপারেশনটা নিব, ধরেন মানে জ্ঞান বা শিক্ষা রিলেটেড এই গোত্রের মধ্যে যে ধরনের ভাব সম্প্রসারণ করতেছে, তো মোটামুটি দেখা গেছে যে আমরা এটার একটা কমন জেনারেল একটা কনসেপ্ট মাথায় অ্যাডাপ্ট করলাম, তাহলে দেখা গেছে এই রিলেটেড যে কোনো কিছু আসলে আমরা লিখতে পারবো আর কি। তাছাড়া তো মুখস্থ করতে করা সম্ভব না এখন। বুঝতে পারছেন, এটাই হচ্ছে আমি বুঝাতে যাচ্ছি। ধরেন কালচার থেকে কি আসতে পারে, কালচার সমাজতান্ত্রিক নয় ব্যক্তিতান্ত্রিক। তারপর হচ্ছে একটা আছে এরকম যে সংস্কৃতি শব্দটি কি বলে উচ্চারণ করা সহজ। সংস্কৃত এটা হচ্ছে সংস্কৃতি, এটা উচ্চারণ করা সহজ কিন্তু বোঝানো হচ্ছে কঠিনতর। বোঝা কঠিন, বোঝানো কঠিনতর। বোঝা কঠিন, বোঝানো কঠিনতর। এটা হচ্ছে কালচার বা সংস্কৃতি রিলেটেড। হ্যাঁ, তারপরে আরো কি আসতে পারে, ধরেন মানুষের কর্ম। মানুষের কর্ম, এই যে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। তারপরে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। তারপরে মানুষ বাঁচে তার কর্মের মাঝে। হ্যাঁ, মানুষ বাঁচে তার কর্মের মাঝে। কীর্তিমানের মৃত্যু নেই। কীর্তিমানের কিছু নাই, তার মানে এগুলো সব কি আমার আহ এগুলো সব হচ্ছে আমার কর্ম রিলেটেড। কীর্তিমানের মৃত্যু নাই। আচ্ছা, তারপরে আরো কি আসতে পারে, উম, প্রবাদ প্রবচন রিলেটেড আসতে পারে। প্রবাদ প্রবচন রিলেটেড কি হতে পারে, যেরকম যেমন রাস্তা না জানলে উঠান বাঁকা, তারপরে চাঁদের কলঙ্ক আছে, যত মত তত পথ, এরকম বিভিন্ন প্রবাদ আসতে পারে। কবিতার লাইন থেকে আসতে পারে। কবিতার লাইন যেরকম ওই যে ক্ষুদ্র রাজা পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চার জানা জলসনে উঠি, মেঘ দেখে কেউ করিস না ভয় আলতার সূর্য আসে। তারপরে জীবনানন্দ দাশের যে কবিতাটা আছে, ওই যে এক ঝাঁক হইয়া পাখি উড়ে গেল, এরকম। তার মানে এইগুলো হচ্ছে কি, যে আমি পড়তে বসলে দেখবো যে এই টাইপের জিনিসপাতি হচ্ছে এইগুলা একটা টাইপের, এইগুলো একটা টাইপের। এখন আমরা আমাদের আগের যে পুরোনো প্রশ্নগুলো আইছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। এখান থেকে কিছু একটা দাগানো আছে এইভাবে, এই যে হলুদ কালার যেগুলো দেওয়া কি আছে, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে, এটা তো এখানে আমরা লিখলাম জ্ঞানের উপরে। দেখি একটু আমরা যে এইখানে এর মাঝখানে জ্ঞান রিলেটেড কিছু আইছে কিনা। এটাই আছে এখানে 45। এখানে 45-এ দুইটা মিস হচ্ছে, একটা হচ্ছে বোথ ক্যাডারের যে বাংলার যে 100 মার্কের পরীক্ষা সেইটার, আর একটা হচ্ছে মেইন বিসিএস এর। আচ্ছা, তারপরে আর কি আছে, জ্ঞান এখানে আর জ্ঞানের আর কিছু নাই। এখানে এই একটা পাওয়া গেল, এখানে একটা পাওয়া গেছে, জ্ঞানীর মানুষ প্রচুর সমান, অজ্ঞতার সঙ্গে মানুষের দাসত্ব অতি ঘনিষ্ঠ, বিদ্যা যত বাড়ে তত, ওই যে চারটা লিখছি সেই চারটাই। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, তার মানে দেখেন এই লাস্ট একদম 11 থেকে 45-এর মধ্যে মাঝখানে জ্ঞান রিলেটেড এই 3-4টা জিনিসই পাওয়া গেছে, আর কিন্তু নাই। এখন আপনি যখন এই জ্ঞান রিলেটেড জিনিসটা পড়বেন তখন আপনার কি কাজ হবে, এই চারটার আগে একসাথে লেখা যে জ্ঞান রিলেটেড আমার এই চারটা আছে। এবার এই চারটার আপনি মূল ভাবটা কি, সেই মূল ভাবটা হচ্ছে 2টা বা 3টা লাইনে লিখে রাখবেন। হ্যাঁ, যে আমি আসলে এর ভিতরে কি কি জিনিস লিখতে চাই। আপনি পড়বেন কিন্তু এটাও পড়বেন, এটাও পড়বেন, সবগুলাই পড়বেন, গাইড বই থেকে বা 2-3টা সোর্স থেকে পড়লেন। ওইটা একদম সামারি আকারে সর্বোচ্চ 5 লাইনে, সর্বোচ্চ 5 লাইন, 1-2 লাইনে লিখতে পারলে ভালো। সর্বোচ্চ 5 লাইনের মধ্যে আপনার এই যে আপনি লিখছেন শিক্ষা ও জ্ঞান সম্পর্কিত, এরপর এই চারটা লিখলেন, লেখার পরে এই চারটার ভিতরে, এরা তো সব কটাই সমান,
এবার যদি দুই একটার মধ্যে দুইটা পার্থক্য থাকে আলাদা একটু ডিনোট করে রাখবেন। এই জিনিসটারে হচ্ছে 1-2 লাইনে বা সর্বোচ্চ 5 লাইনে এখানে একটা সংক্ষেপে নোট রাখবেন। এরপরে এটা নীল কালিতে লিখে রাখলেন, এই রাখলেন। এরপরে আমরা দেখি কালচার বা সংস্কৃতি রিলেটেড কি আছে। আহ, এই যে কালচার হচ্ছে সমাজতান্ত্রিক নয়, ব্যক্তিতান্ত্রিক। সংস্কৃতি শব্দটি উচ্চারণ করা যতটা সহজ, বোঝা কঠিন, বোঝানো কঠিনতর। সাহিত্য, শিল্প, সংস্কৃতি এগুলো হচ্ছে কালচারের উদ্দেশ্য না, এগুলো হচ্ছে উপায়। উপরে দেখি সংস্কৃতি রিলেটেড কিছু আছে নাকি। ভাই স্বাধীনতা রক্ষা করার অর্জন করা হচ্ছে রক্ষা করা কঠিন, এটা কিসের মধ্যে পড়তেছে? এটা হচ্ছে ওই যে প্রবাদ প্রবচন বা উক্তি এখানে যাবে। মানে এরা হচ্ছে ভালো কথা আর কি, নীতিবাক্য। প্রবাদ প্রবচনের মধ্যে হচ্ছে নীতিবাক্যই যায়, যেরকম যত মত তত বদ এরকম। আর কিছু আছে ডিরেক্ট কবিতার লাইন। তো এরকম ধরেন আপনারা আরো কয়েকটা ইয়ে পাইতে পারেন। আমি যে কটা লিখলাম এগুলোই পাওয়ার কথা, এর বাইরে সেরকম একটা যাওয়ার কথা না, আপনার সব প্রিভিয়াস ইয়ারের দেখা তো। আচ্ছা, তারপরে আর কি আছে কবিতার লাইনের মধ্যে আছে এই যে ক্ষুধার রাজ্যে পৃথিবী পদ্মময়। তারপরে আর কি আছে এই যে শৈবাল দিঘির পর উচ্চ এরা অবশ্য প্রবাদ বাক্যের মধ্যে যায়। যে শৈবাল দিঘির পর উচ্চ করে সে লিখে লিখে একটা দিলাম সে সেটা, এটা হচ্ছে একজন আরেকজন আন্ডারস্ট্যান্ড করতেছে বা কোনো উপকার করে সেটা স্বীকার করে রাখা হয়ে বলতেছে সেইটা। এখন আর একটা আবার এই যে কালচারের মধ্যে এটা দাগানো হয়নি। কলম হীরের পাথরটাকে বলে বিদ্যে, আর তা থেকে যে হীরের আলোয় ঠিকরে বেরোয় তার নাম হচ্ছে কালচার। হ্যাঁ, এই যে এটা এর সাথে হ্যাঁ এরকম পাবেন। এখন যেটা বলতে চাইতেছি, এই সব কিছুর বাইরে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে কঠিন টপিক, একদম কঠিন, যেটা আসলে আপনি পড়ার পরেও হচ্ছে কয়েকবার পড়ার পরেও মানে সেটা কোনো কিছুর মধ্যে আপনি ফেলতেও পারবেন না। ম্যাক্সিমাম জায়গায় সেগুলো হচ্ছে কবিতার লাইন, আর কবিতার লাইনগুলো এক একটা হচ্ছে এক এক ধাঁচের হবে, এগুলো সবই কবিতার লাইন। কিন্তু এইটা যেরকম আপনি এক ফরম্যাটে ফেলাইয়া 5 লাইন লেখা হচ্ছে 4টা ভাব সম্প্রসারণ করে ফেলছেন, সেইভাবে তো কবিতার লাইন ওরকম ফেলতে পারবেন না। বা সংস্কৃতি একসাথে, কালচার সংস্কৃতি একসাথে ফেলাই হচ্ছে 4-5টা টপিকে 5 লাইন দিয়ে সবটা ম্যানেজ করে ফেললাম, এটাও সেম। কিন্তু ওই প্রবাদ প্রবচন বা কবিতার লাইনে তো সেটা আমরা পারবো না। তা না পারলে কি হবে, ওইখানে দুইটা জিনিস পাবেন কবিতার লাইনের মধ্যে, একটা হচ্ছে সহজ, একটা হচ্ছে আমার কঠিন পাঠ। সহজ পাঠ কোনটা? এই যে ক্ষুধার রাজে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ ঝলসানো রুটি, এটা কি কেউ ভুল করা সম্ভব? অন্য কিছু লেখা সম্ভব? সম্ভব না। তার মানে হচ্ছে এটা আমার সহজ টপিক, ওইটা নিয়ে আমার ঝামেলা নাই। এই হৃদয় হচ্ছে বড় কোনো মন্দির কাবা নাই। হ্যাঁ, তার মানে হচ্ছে মানুষের হৃদয়ে হচ্ছে সব থেকে বড় মন্দির, বড় কাবা, সেইটা বুঝাইছে। তার মানে মানুষের মধ্যে ঈশ্বর বাস করে, এটাই এটা বুঝাইছে। যেটা হচ্ছে আমি বুঝি মানুষের চেয়ে বড় কিছু নাই, মহে কিছু মহিয়ান। তার মানে যেটা দিয়ে আমি বুঝি যে এইটা দিয়ে কি বুঝাইতে চাইছে, সেটা হচ্ছে আমার সহজ টপিক। আপনি কি সহজ টপিকের এটা 2-1 লাইনে লিখবেন? অবশ্যই লিখবেন। ওইটাও আপনি 1-2 লাইনে নিয়ে রাখবেন। অ্যাটলিস্ট এইখানে যতগুলা জিনিস দেওয়া হয়েছে একদম 27 BCS এর এই মাথা পর্যন্ত, এর প্রত্যেকটা নিয়ে যেন আপনার 1-2 লাইন করে অ্যাটলিস্ট যখন আপনি ভাষণ প্রশ্ন প্রিপারেশন নিবেন, জাস্ট 2টা সিঙ্গেল পাতা নেন, ওই 2টা সিঙ্গেল পাতায় 1 বা 2টা লাইন হচ্ছে লিখে রাখেন। যখন 1-2 লাইন লিখবেন তখন আপনার পড়া লাগবে, যত সহজই হোক। এই যে এইটা জন্ম হোক যথাযথা, এইটা নিয়েও যদি আপনি 2টা লাইন লিখতে চান, তা আপনার পড়া লাগবে। যে আমি আগে একটু 1-2 লাইন মানে 1-2টা জায়গা থেকে পড়ে নিই, এরপরে সামারি আকারে 1-2 লাইন লিখি। 2টা জায়গা পড়ার পরে তারপর আপনি যখন 1-2 লাইনে লিখবেন, তখন ওই জিনিসটা আপনার কমপ্লিট হবে। এখন আমি চাইলে এই জিনিসটারে আপনারে ওইভাবে আমার যে ইয়া কি বলে রাফ কপি ছিল এটা খুঁজে খাইজে দিতে পারতাম, কিন্তু ওতে আপনার কোনো কাজ হইতো না। হইতো না কেন? আপনারা মানুষজনের যে নোট খুঁজেন, যে অমুক ভাইয়ের হ্যান্ড নোট খুঁজি, এই খুঁজি, প্রথম কথা হচ্ছে কি বিসিএস এর নোট গুলো কখনো কমপ্লিট হয় না গাইড বইয়ের মতন, সব হয় সামারি। আপনার হচ্ছে কিভাবে থাকে, একদম ব্রিফ ইনফরমেশন দেয়া থাকে। হ্যাঁ, একদম কনসাইজ ওয়েতে লেখা থাকে। তো ও যে ব্যক্তি এটা কনসাইজলি হচ্ছে নোট করছে, সে কিন্তু যে শুধু এই 5টা লাইন পড়ছে এমন কিন্তু না, সে মিনিমাম 5টা বই পড়ে তারপরে এই জায়গায় আসতে পারছে। আপনারা এখানে যারা মানে ম্যাথমেটিক্সে ভালো, ম্যাথে অনেক সময় এই যে আগের দিন আমি আসতে এটা চিন্তা করতেছিলাম, আমরা হচ্ছে ফিজিক্সে ম্যাথ করতাম না যে কিলোমিটার পার আওয়ার রে মিটার পার সেকেন্ডে নিব, তা 5/18 দিয়ে গুণ ভাগ করবো, এরকম চিন্তা করতাম। এটা কেমনে ছিল যে 3600 দিয়ে ভাগ করতে হয় আর 1000 দিয়ে গুণ করতে হয়, এমনি এমনি কইরা এটা আলটিমেটলি হচ্ছে কত 5/18 আসে। তা সে ডিটেলটা জানে বলেই তো সে শর্টকাটটা জানে। তো যে এরকম শর্টকাটে হচ্ছে নোট করছে, সে ভাই তার ডিটেল জানাটার পরিধি অনেক বিস্তর। সুতরাং আপনি কারো ওই রকম ব্রিফ একটা নোট পাইয়া খুশি হইয়া পাইছি এক ক্যাডারের নোট, এখন এই দেখায় হচ্ছে আমি পরীক্ষা দিতে যাব, এটা কিন্তু ভাই ধরা খাবে। একদম হাত দিয়ে কোনো লেখাই বেরোবে না।
ভাববেন কি হাই হাই এটা কি হইলো, আমি খালি ভুলভাবে বুঝছি, এখন তো আমার ভিতর দিয়ে কোনো লেখা বেরোইতেছে না। আপনি হচ্ছে ওই যে কোনো আজীবনই কারো যদি নোট পান, ওই নোটটা নিয়ে নিজে আইডিয়া নিবেন যে এখানে নোটটা করতে হয় কিভাবে, শেষ। এবার নিজে নোট করবেন, কারো নোট দিয়া নিজে হচ্ছে মানে গচায় দেওয়ার চেষ্টা করবেন না। যদি ফুল ইয়া পান কংক্রিট, ধরেন একটা রচনা একেবারে একদম 10 পেজের একটা রচনা আপনাদের নোট করে দিছে, ওইটা আপনি রিসিভ করতে পারেন। কিন্তু আমি 10টা মানে একটা রচনার হচ্ছে জাস্ট পয়েন্ট আকারে লিখছি। আমি 44 বিসিএস এর সময় ইংলিশের হচ্ছে প্রিপারেশন নেওয়ার সময় এটা শুনলে আসলে মানুষ অবাক হয়, মানে বা আমিও খুব অবাক হই। আমি 43-এ হয়তো ম্যাক্সিমাম 10-12টা রচনা করছি। অন্য সময় এরকমই 10-15 রচনা বিশেষে পড়ার সময় থাকে না বা কিছু করা যায় না। আমরা 44 বিসিএস এর সময় হচ্ছে 3 জন মিলে পড়া শুরু করলাম। তো প্রেসেপ্টরস এর রচনার বই পড়লাম, তারপর হচ্ছে শরীফ স্যারের হচ্ছে রচনার একটা ইয়ে দেয়, শীট দেয়, সেটা পড়লাম। সামনে যা পাইলাম সব দেখলাম। তো দেখতে দেখতে আমরা পরে গড়ে হিসাব করে দেখলাম কি যে আমরা 100-র উপরে টপিক দেখে ফেলছি। এখন দেখছি কিভাবে দেখছি, আমরা সামারি আকারে দেখছি, একটা জিনিস পড়ছি, পরে পরে একজন আরেকজনে বলছি এটা এইগুলো লিখবো, ঠিক আছে 10 পেজ লেখা যাবে, এটা হচ্ছে সামারি। এখন সামারি জিনিসটা কখন আসে, যখন আপনি অনেক ডিটেল করছেন তখন আপনি সামারাইজ করতে পারবেন। সুতরাং খাস করে এটা হচ্ছে যে ভাই এটা হচ্ছে 1-2 লাইন করা হচ্ছে অমুকের শেয়ার করছে, আমি এটা দেখছি, সে শেয়ার করলো, ওইটা থেকে আপনি আইডিয়া নেন, বা আমি যেটা বলতেছি এটা থেকে আপনি আইডিয়া নেন। এটা আপনারা রেডি কারো নোট দেখা বেশি উৎফুল্ল হয়ে ওই জিনিসটা ছাইড়ে দেন না যে এটা আমি আর সময় দেবো না, এই কাজ কিন্তু করেন না কোনো সাবজেক্টের ক্ষেত্রে। আচ্ছা, তো কি করব, এখানে যে জিনিসগুলো আছে সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা মোটামুটি 1-2 লাইন করে লিখতে লিখতে যাবো। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে এখানে তো দাগানোই আছে যে জ্ঞান রিলেটেড এইগুলা, কালচার রিলেটেড এইগুলা, যে কয়টা দাগানো আছে এই কয়টা আপনি একসাথে করলেই আপনার কঠিন কাজ শেষ, মানে ম্যাক্সিমাম কাজ শেষ। এরপর হচ্ছে আপনি আপনার কাছে যেগুলো কঠিন লাগে, যেরকম এই যে দেখেন এই এই জিনিসটা হচ্ছে খুব ঝামেলা লেখা, অভাগার গরু মরে ভাগ্যবানের বউ মরে। এইটা হচ্ছে আগে মনে করা হইতো কি যে গরু মরা ডেফিনেটলি খারাপ, কিন্তু বউ যদি মরে তাহলে কোনো সমস্যা নাই, নতুন একটা বিয়ে করতে পারবো। আবার বাংলা সিনেমার ডায়লগ ছিল না যে মা, বউ মরলে বউ পাবি, মা মরলে মা পাবি না, এই টাইপের কি সব, এগুলো বোগাস কথাবার্তা, আগের যুগে ছিল, এগুলো আসার কথাও না। আসলে আপনারা কি বলবেন যে হ্যাঁ এই এই ধরনের কথাবার্তা প্রবাদ প্রবচন থেকে একটা সময়ের সমাজ ব্যবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় যে ওই সময় মানুষজন হচ্ছে মানে স্ত্রী লোককে বস্তুর মতন মনে করতো। হ্যাঁ, তারা হচ্ছে মানে গরু গরু একটা কি বলে গৃহপালিত পশু, তার সাথে তুলনা করছে এরকম একটা মানুষকে, যেটা এখন বর্তমান সমাজ ব্যবস্থা সমাজের উন্নত হওয়ার সাথে সাথে এরকম কোনো কিছু আর পরিলক্ষিত হয় না। এখানে আসল মূল ভাব হচ্ছে এইটাই, এবং আপনি তো এইটার পক্ষে কোনোভাবে নিশ্চয়ই কথা বলা মানে যৌক্তিক না আর কি, যে ভাগ্যবানের বউ মরে, এটা তো ডেফিনেটলি একটা ভুল ভুল কথা। কিন্তু এটা একটা প্রবাদ আগে প্রচলিত ছিল, সেটা ওই সময় সমাজ ব্যবস্থাতে মানে ডিনোট করে, এখনকার সমাজ ব্যবস্থায় এরকম কিছু নাই। শিক্ষার অগ্রগতির সাথে সাথে এগুলো চেঞ্জ হয়ে গেছে। এই শেষ, আমি এটা বুঝে ফেললাম, স্বাধীনতা রক্ষা অর্জন করার থেকে রক্ষা করা কঠিন। যেটাই হোক, এটা আমরা 1-2 লাইনে এরকম লিখলাম। পুষ্প আপনার জন্য ফোটে না, তার মানে এটা দিয়ে মানুষের জীবনকেও হচ্ছে ডিনোট করছে যে আপনি যে শালি নিজের জন্য ইনকাম করবেন, নিজের পরিবার দিয়ে করবে এরকম না, মানুষের যেন উন্নতির জন্য বা সমাজের উন্নতির জন্য আপনাকে অবদান থাকে। এইভাবে আমরা 1-2 লাইন করে প্রত্যেকটা দেখতে 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 যাব। এটা আপনি কোন একটা গাইড বই যেখানে সলিউশন আছে সেইখান থেকেও দেখতে পারেন। কিন্তু প্রথমে জাস্ট করে নেবেন কি, এই যেগুলো এই যে হলুদ হলুদ দেওয়া আছে যেগুলো আমার জ্ঞান রিলেটেড, এইটা একসাথে আগে নোট করে ফেলবেন। তারপর হচ্ছে সংস্কৃতি রিলেটেড একসাথে এরকম করে ফেলবেন, সংস্কৃতি জ্ঞান আর হচ্ছে যে প্রত্যেকটাকে কর্ম। 1-2 লাইন লিখি, জ্ঞান রিলেটেড 1-2 লাইন লিখি, কর্ম রিলেটেড 1-2 লাইন, এই এই প্রত্যেকটা যে এই যে এই ধরেন শিক্ষা রিলেটেড 4টা ভাগ সম্প্রসারণ আমরা পাইছি, এই 4টার আগে নাম লিখবেন যে শিক্ষা রিলেটেড আমি এই 4টা ভাগ সম্প্রসারণ পাইছি। এবার এই পুরোটা মিলাই হচ্ছে 4-5 লাইন বা 1-2 লাইনে লিখে রাখবেন, কারণ প্রত্যেকটা তো টপিক সেম। আপনি লেখার পরে চিন্তা করেন যে এই কথাটা দিয়ে আমি এটা লিখতে পারতেছি কিনা, পারতেছি, এটা লিখতে পারতেছি, পারতেছি, এটা পারতেছি, পারতেছি, এটা পারতেছি না, এটা পারতেছি না, এখানে একটু এক্সট্রা করার দরকার, ওইখানে এক্সট্রা কথাটুকু লিখে রাখবেন, শেষ। ঠিক আছে ভাই? আচ্ছা, এরপরে এটাও সেম, যে সংস্কৃতির ভিতরে যে হ্যাঁ এগুলো কালচার রিলেটেড, তবে যখন 4-5টা কালচার রিলেটেড আপনি একসাথে পড়বেন তখন আপনার মাথায় এমনি একটা ফ্রেম দাঁড়ায় যাবে, আপনি ইজিলি তখন বুঝবেন যে আমার পর কি লেখা দরকার। এইভাবে জাস্ট এখানে যে 3টা জিনিস বলা হয়েছে এইটা আগে শেষ করেন, এরপর হচ্ছে পুরো প্রশ্ন দেখা শুরু করবেন, এটা আমি পড়ছি কিনা, এটা পড়ছি কিনা, এটা পড়ছি কিনা, এটা পারি কিনা। এর মধ্যে কিছু জিনিস আছে কঠিন, এটা কঠিন ডেফিনেটলি। তারপর হচ্ছে আহ এই যে কলম হীরার কালচার, যেটা এটা খুবই কঠিন একটা প্রশ্ন।
তারপরে আছে কই আছে, পথে আমার এটা একটা কঠিন কঠিন প্রশ্ন। তারপরে যে আমির মধ্যে তুমি নাই, এটা একটা কনফিউজিং প্রশ্ন। এটা আমাদের সাথে, আমি এক আপুর সাথে পড়তাম, আমার খুব মানে ডিফারেন্ট মানুষের সাথে পড়া, ডিফারেন্ট ডিফারেন্ট অভিজ্ঞতা আছে। তো ওই ওই আপুর এটা পড়ে খুব কনফিউশন, আমার দুই তিনটা ইয়ে পাঠাচ্ছিল যে ভাই এই বইটা একটা, এই বইটা একটা, ওই বইটা একটা, এরকম কেন। পরে আমি ফাইনাল করছিলাম যে মন্দিরে রিলেটেড যেটা ওই আহ, এরকম কেসে ঈশ্বরের দিকে চলে যাবে যদি যাওয়ার সুযোগ থাকে আর কি, আধ্যাত্মিক দিকে চলে যাবেন। যদি না বুঝেন যে আধ্যাত্মিক দিকে যাওয়ার সুযোগ আছে, তাহলে ওই দিকে চলে যাবেন। অথবা সমাজে মানুষের কল্যাণ সাধন করা দরকার, এরকম দিকে চলে যাবেন, সার্বজনীনটা ব্যাপার যাবেন। তারপরে কি স্মরণের আবরণে মরণের যত্নে রাখে ঢাকি, কঠিন টপিক, এটা কবিতার মধ্যে যাবে। এরকম যেগুলা কবিতার রিলেটেড, যেগুলা কঠিন, সেইগুলার আমরা একসাথে রাখবো। যেগুলো কবিতার মধ্যে কিন্তু সহজ, ওইগুলার আমরা একসাথে রাখবো। যে মুহূর্তে আপনার কাছে এই জিনিসটা পার্থক্য করা থাকবে, সেই মুহূর্তে কি হবে জানেন, এইটা আপনার করতে কিন্তু এখন অনেক সময় লাগবে, 5, 7, 10 ঘন্টা লাগতে পারে। কিন্তু এটা দিয়ে যখন আপনি একবার দাঁড় করায় রাখবেন, তখন কি হবে, আপনি আগামী এই রিটেন সেই রিটেন যতগুলা রিটেন দেন না কেন, প্রত্যেকটা রিটেন আগে বা যত পরীক্ষার আগে যতবারই রিভিশন দিতে বসেন না কেন, আপনার ম্যাক্সিমাম 15-20 মিনিট সময় লাগবে, বা 10-20 মিনিট সময় লাগবে, তার বেশি আর সময় লাগবে না। এই একবার ইনভেস্ট করছেন, শেষ, কাহিনী খতম। এবং এই যে নোটটা করবেন, যে ধরেন আমি 2 পেজের 2-3 পেজ আমার খরচ হয়েছে, হ্যাঁ, এখন এই নোটটা আমি রাখবো কই? এই নোট রাখারও একটা সিস্টেম আছে। এটা মানুষজন আলাদা নোট খাতা করে, আমি এটা করতাম না। আমি করতাম কিরকম, যেখান থেকে আমি ভাব সম্প্রসারণটা পড়ছি, ধরেন সেটা একটা গাইড বই হইতে পারে, সেটা একটা লেকচার শিট হইতে পারে, আমি ওই লেকচার শিটের মাঝখানেই ওইটারে আঠা দিয়ে লাগাইতাম বা স্টেপলার করে জোড়া লাগাই দিতাম। তাতে হইতো কি, পুরা যে এই যে ভাব সম্প্রসারণ গুলা, এগুলা তো সব বিস্তারিত আপনার ওই গাইড বইতে আছে, যেখানে আপনি আপনার নোটটা লাগাইছেন, এবং সামারিটা আপনার সামনে আছে। আপনি তো শুধু সামারি দেখবেন, কিন্তু সামারি হঠাৎ 1-2 লাইন, এই যে এটা আপনি 1-2 লাইনে লিখছেন ঠিকই, কিন্তু 2 মাস পরে এসে দেখলেন কি, নিজে যে 2 লাইনে যেটা লিখছেন, এটা আপনি নিজে এখন বুঝতে পারতেছেন না, যে আমি কি নিয়ে যে করছিলাম, এটা আমি কিছুই করে বুঝতেছিলাম। তখন কি হবে, তখন ওই যে আপনার বইয়ের সাথে এটা জোড়া লাগানো আছে, আপনি ওই বইতে যায় তখন ইনস্ট্যান্ট পড়ে ফেলতে পারবেন। পড়লে আবার আপনার মনে পড়বে, আচ্ছা সামারি এটা লিখছিলাম, ওকে। এই ঘটনা তো সবগুলোর ক্ষেত্রে হবে না, 2-1টার ক্ষেত্রে হবে। এবং ম্যাক্সিমাম মানুষই দেখবেন সেকেন্ড রিটার্ন যখন দেয়, তখন এই জিনিসটা ফিল করে যে ভাই আমি নিজে এত কষ্ট করে নোট করছি, তার নিজে পড়ে নিজে কিছু বুঝতেছি না। আপনাদেরও হবে, এটা আমাদেরও হয়েছে, সবাই যেটা হয়। হ্যাঁ, কারণ যারা সামারি আকারে নোট করে তাদের সাথে এটা হওয়ার চান্স খুব বেশি। এই জন্য আমি কি করতাম, আমি যেরকম ধরেন আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ইউনিট পড়তাম, তারপরে অর্থনৈতিক সমীক্ষা পড়তাম, আর মূল সংবিধানটা পড়তাম। এই আর পৌরনীতি সুশাসনের একটা লাল বই আছে, ইয়া স্যারের, মোজাম্মেল হক স্যারের। এই 4টা বই আমার লাগতোই। আমি এই 4টা বই মানে এই 4টা বই ছাড়া আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স করতে পারতাম না। এখন পৌরনীতি সুশাসন থেকে আমি স্থানীয় সরকারের চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তাম, ওই রিলেটেড যা কিছু আমি বইয়ের মাঝখানে লিখতাম, কারণ ওই বইয়ের মাঝখানে লেখার অনেক জায়গা ছিল। ইউনিকের বই মাঝখানে প্রচুর লেখার জায়গা আছে, এবং ইউনিকের আমাদের বইটা অনেক মোটা ছিল, 43 না 41 সময়, পরে গুলো অনেক ছোট করে ফেলছে। আমার খুব মোটা বই পছন্দ, যে অনেক টপিক থাকবে কিন্তু আমি বাদ দিয়ে দিব, কি বাদ দিতে হবে এটা আমি বুঝি। তো ওই বইয়ের মাঝখানে আমি এরকম স্টেপলার করে ওইখানে অ্যাড করে দিতাম। আমার কোথাও কোনো ওরকম আলাদা করে কোনো নোট খাতা নাই, যে আমি এই খাতাটা আমার একটা নোট খাতা, এরকম আমার কোনো নোট খাতা নাই। কিন্তু আমি সবকিছু এরকম মেইন যে জায়গাটা, ওই জায়গার সাথে আমার অনেক কিছু নোট করা আছে। যেরকম নারী রিলেটেড একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারে একটা রচনা পড়লেই আপনাদের কাজ শেষ। এই যে বাংলাদেশ অ্যাফেয়ার্সে যায় দেখবেন 12, 13, 14 এখানে আইসিটি, নারী, তারপরে সুশীল সমাজ, একটা রচনা পড়লেই কাজ শেষ। ওইগুলো আমি কি করতাম, ওই বড় চ্যাপ্টারটার ভিতরেই সামারি আকারে লিখতাম, যে আচ্ছা এইটা এই অংশটা বসছি, এই অংশটা বসে এটা পড়ছি, এই টোটাল দিয়ে আমার একটা রচনা এইটাই। ওইটা আজকালি ওই বইটা খুললে আমি বুঝতে পারবো, ওইখানে আর কেউ বোঝার কথা না, কারণ ওটা এত কনসাইসলি লেখা, যে ওইটা আমার মানে অন্য কেউ এসে ওটা পড়ে বোঝার কথা না আর কি, কারণ চিপাই চাপাই এটা লিখে রাখছি, ওটা লিখে রাখছি, সেটা একটু লিখে রাখছি, এরকম। তো আপনার এই ওইটা নোট করতে পারেন, অথবা কারো যদি অনেক সময় ম্যানেজ করে পারেন, পারার কথা না আর কি, কারণ আমি তো অনেক অগাধ সময় নিয়ে করছি, তাই আমি পারি নাই। পারতে পারেন, আমি পারি না বলে যে আপনারা পারবেন এরকম না। তখন ওইভাবে ডিটেল নোট চাইলেও করতে পারেন, সমস্যা নেই। তো আপনারা এই জিনিসটা এরকম আলাদা করে এইভাবে সাজায় রাখবেন, এবং ওইভাবে আমরা এই জিনিসটাতে প্রিপারেশন রাখবো। এবং মেইন পরীক্ষার সময় মূল যে জায়গাটাই মার্কিংটা হয় ভাব সম্প্রসারণে, সেটা এই যে প্রথম যে 1, 2, 3 বাক্যে যেটা লিখে ফেলছেন না, এই যে এই 2-3 বাক্য মূল ভাব, এইটা পড়েই ম্যাক্সিমাম লোক মার্কিং করে, এবার ওই বডিটা জাস্ট খালি দেখে মাঝখানে মাঝখানে কি হয়েছে শেষে
এই হচ্ছে মোটামুটি আমাদের ইয়ে পড়ার সিস্টেম, ভাব সম্প্রসারণ পড়ার সিস্টেম। এখন বলেন আপনাদের এখনো প্রশ্ন আছে কিনা? বলুন এই রিলেটেড আপনাদের এখন কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, এই যে কবিতা বা প্রবাদ প্রবাদ দেখা গেছে যে অনেক সময় বোঝা যায় না বা আনকমন আর কি। তো ধরেন আমরা তো একটা প্রিপারেশন নিলাম, তো পরীক্ষা দেখে তার গেছে বাজে এমন একটা আসলো। দিল বুঝতেছি না বা হয়তো পড়ি নাই, তো সেই ক্ষেত্রে মানে এরকম হয় কিনা আসলে, নাকি এগুলো পড়লেই মোটামুটি যে কোনো কিছু আসলেই লেখা যাবে? এটা পড়লে লিখতে পারার কথা, হ্যাঁ। এখন আসলে কবিতার লাইন ধরেন 45-এ কি আছে, মানব কল্যাণ সর্বত্রই মানব মর্যাদার সহায়ক, এর আগে আসছে এইটা। দেখেন ভাষণ প্রসঙ্গ কমন টপিকই দেয়, ওইরকম যে একদম পুরা হাতছাড়া টপিক দিয়ে দিছে, দিলেও তখন অথবা ছিল। এখন এরপরেও দিলেও যে দিতে পারে না এরকম না, এখন এরকম দিলে ধরুন জীবনানন্দ দাশের কবিতা দিতে পারে, ধরেন আপনার বোধ কবিতাটা পড়তে পারেন, খুবই কঠিন একটা কবিতা, যে বেশ কঠিন কবিতা। জীবনানন্দ দাশের কবিতাগুলো বেশ কঠিন। এখন আপনার যদি এইগুলো পড়া শেষ করার পরে যদি মনে হয় যে আমি এই রিলেটেড আরো কিছু এরকম আননোন আসলে কি করবো এটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আপনি জীবনানন্দের র্যান্ডম কবিতা পড়বেন। হ্যাঁ, যে কবিতাগুলো কোটেশন আকার ইউজ হয় বা যেগুলো বেশি আবৃত্তি হয়েছে, এরকম দু একটা কবিতা হচ্ছে ওই যে লিরিক যেভাবে আমরা সার্চ দিয়ে পড়ি ওইভাবে হচ্ছে কবিতাটা দেখে র্যান্ডম দুই চারটা লাইন পড়ে ওইটা বোঝার চেষ্টা করবেন। যখন বুঝতে পারবেন না, ওইটা ওইটুক কপি করে সার্চ দিবেন যে এর মূল ভাব কি। এইভাবে একটা প্রিপারেশন এর এটা একটা সিস্টেম। এখন সবকিছু করার পরে ধরেন আপনার কমন পড়ে নাই, হ্যাঁ, এখন এটা দেখি, হ্যাঁ। সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি, ভালো নয়, ভালো নয় সকল সে শৌখিন মজদুরি। এটা মোটামুটি কঠিন এবং আমার কাছে এটা অপরিচিত লাগতেছে। এটা আমরা একটু দুই তিনবার সবাই একটু পড়েন, বা একটু 1 মিনিট সময় নিয়ে দুই তিনবার পড়েন যে সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি চুরি, ভালো নয়, ভালো নয় সে, ভালো নয় সকল সে শৌখিন মজদুরি। এটা একটা মানে কবিতার লাইন। এখন এটাতে কি বুঝাতে চাইছে আপনারা একটু 1 মিনিট পরে আমার একটু বলেন, আমি একটু বোঝার চেষ্টা করি বা একজন মতামত নিই। তাই কি হয়? কোনটা, 1 নম্বরটা না 2 নম্বরটা? মজদুরি মানে কি ভাই? মজদুরি, সরি মজদুরি। মজদুর হচ্ছে, হ্যাঁ, আমরা যে খাটা পরিশ্রম করি না, হ্যাঁ এখন হ্যাঁ। এই পরিশ্রমটাই হচ্ছে, এই যে ধরেন আমি এখন আপনাদের ক্লাস নিতেছি, এটা হচ্ছে শৌখিন মজদুরি। আমার এটা না করাইলেও চলতো, কোনো সমস্যা নাই। এটা এক ধরনের হচ্ছে আমি একটা কায়িক পরিশ্রম করতেছি, মানে লেবার দিচ্ছি, এবং এটা আমি একটা শৌখিনতার সাথে করতেছি আর কি, যে এখান থেকে যেটা আমার আউটকাম আসবে সেটা হচ্ছে আমি হচ্ছে উড়াধুরা খরচ করবো, এটা হচ্ছে শৌখিনতা আর কি। ও শৌখিন, এটা না করলেও চলে, অর্থাৎ এরকম। আহ কোনো কাজকে আমি তার প্রাপ্য মর্যাদা না দিয়ে আমি না, আবার শুধুমাত্র, প্রাপ্য মর্যাদা আমি ঠিক করে বুঝে নাই, ধরেন এটা একটা শৌখিনতার সাথে আপনি কাজটা করতেছেন। না ভাই আমি পুরোটার মূল ভাবটা হ্যাঁ বোঝাতে হ্যাঁ হ্যাঁ, চাচ্ছি। বলেন বলেন বলেন। কোনো কাজকে তার প্রাপ্য মর্যাদা না দিয়ে আহ, তার ক্রেডিটটা, তার অর্জনটা নিজের ভাগে নিয়ে আহ, এটা মানে ইয়ার জন্য ভালো নয়। আহ, সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি, সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি, সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি। ভাই এটা কি প্লাগারিজমের কথা বলতেছে? এরকম কিছুটা আসে। এটা দিয়ে এটা বুঝলাম যে এখানে সততা শব্দটা আসবে, হ্যাঁ। সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা ভাইয়া চুরি। সাহিত্য যে একটা বিশাল রকমের রত্ন ভান্ডার। হ্যাঁ, অনেকে এখন যেরকম হচ্ছে যে সবাই কবি হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি সাহিত্য হচ্ছে একটা সাধনার জায়গা। সেখানে অ্যাকচুয়াল আন্তরিকভাবে সেটার পেছনে থাকতে হবে, যেমন জীবনানন্দরা ছিলেন। হ্যাঁ, হুম, তো এই অনেকেই আছে যে শখের বসে কাজটা করতেছে, সেখানে সাহিত্যের যে একটা মূল্যমান থাকা দরকার ওইটা আসলে করা হচ্ছে না, ওইখানে তাকে রাখা হচ্ছে না। হুম। দেখেন, শুধু সুন্দর খাতিরেই কাজটা করে যাচ্ছে এটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে দেখেন, এই দুই তিনবার পর পর আমাদের মনে হয়েছে বা আপনারা দুজন কয়েকজন বললেন
যারা হচ্ছে ভালো নয় সে সকল সে শৌখিন মজদুরি, মানে হচ্ছে কি ধরেন আমি এই জিনিসটা হচ্ছে পারদর্শী না, আমি ভালো কবিতা লিখতে পারি না, কিন্তু শৌখিনতার খাতিরে আমি হচ্ছে কবিতা লিখতেছি বা কাব্য চর্চা করতেছি, এই জিনিসটা ভালো আউটকাম নিয়ে আসে না। বা আপনি মিথ্যার আশ্রয় নিয়ে যদি করেন, হ্যাঁ, ওই যে প্লাজারিজম যেটা আর কি, সে মিথ্যার আশ্রয় নিয়েও যদি করেন সেই ক্ষেত্রেও এটা হচ্ছে স্থায়ী হবে না। তার মানে তাহলে আসল কথা কি, আমরা হচ্ছে সততার সাথে হচ্ছে সবকিছু করতে হবে, সততাই হচ্ছে মানব জীবনের আলটিমেট সত্য, মানে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমার সততা। এখন সাহিত্যের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা সত্য, যে আমি হচ্ছে যখন মানে সাহিত্যের আমি খ্যাতি সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি, মানে হচ্ছে আপনি সাহিত্যের খ্যাতি অর্জন করতেছেন, মানে আপনি আলটিমেট খ্যাতি পাইছেন, কিন্তু সেটার জন্য আপনি যে পরিমাণ পরিশ্রম করা দরকার বা যতটুকু ইফোর্ট দিয়ে ওই কাব্য রচনা করা দরকার সেটা হয়তো আপনি করেন নাই, তাহলে সেটা স্থায়ী হবে না। অথবা আপনি সেটা কারো কাছ থেকে চুরি করে ধার করে ইয়ে করছেন, সেটা তো কোনো স্থায়ী হবে না। সেটা বুঝাইছে যে শৌখিন ভাবে যদি এই মজদুরিটা করো তাহলে হবে না, ওইখানে তোমার হচ্ছে সততার সাথে হচ্ছে এটা রচনা করতে হবে, এবং এইখানেও হচ্ছে সৎ থাকতে হবে। মানে আসল কথা এখানে হচ্ছে ওই যে সততা সর্বোৎকৃষ্ট পন্থা, ওইটারই একটা জিনিস সাথে হচ্ছে একটু সাহিত্য অংশটা হচ্ছে ইয়ে দিছে, মিশাই দিছে। বা মিথ্যার আবরণে যে আপনার সাহিত্য কর্মটা তৈরি হয়, বা অন্যের অনুকরণে যে সাহিত্যটা তৈরি হয়, যে ধরেন একজন একটা কবিতা লিখছে, সেটার অনুকরণে আমি একটা কবিতা লিখলাম, এরকম অনুকরণ করে যদি কোনো কিছু করে থাকেন, সেই সাহিত্যিকের যে সাহিত্য সেটা হচ্ছে আর ভবিষ্যতে স্থায়ী হবে না, এটা বুঝাইছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা এই জিনিসটা হচ্ছে কয়েকটা করলাম কি কি এখানে কি ওয়ার্ড আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করলাম। সত্য মূল্য না দিয়ে সাহিত্যের খ্যাতি করা চুরি, তাহলে চুরির কথা আছে, সত্য মূল্য আছে, তাহলে সততার কথা আসতেছে, সেটা ভালো নয়, ভালো নয় শৌখিন মজবুরি, তেমন শৌখিনতার বসে যদি করি সেই জিনিসটা ভালো হবে না, এটা বুঝাইছে। এইভাবে কিওয়ার্ড গুলা টাইনে টাইনে নিয়ে আসে, তারপর হচ্ছে আমরা মূল ভাবে যাবো, যদি আমাদের এটা একেবারে আনকমন করে। ঠিক আছে ভাই? এইভাবেই হচ্ছে আমরা আসলে প্রিপারেশনটা নিতে নিতে যাব। সমস্যা নাই, আমার মনে হয় আপনারা পারবেন, খারাপ হবে না। এবং এই ক্ষেত্রে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আর সারাংশ সারমর্মের ক্ষেত্রে বানান খুব বড় ফ্যাক্ট। বাংলা ফুল পরীক্ষায় আর কি বানানের দিকে ভাই খুবই সতর্ক থাকবেন। আমি আজকে একটা জায়গায় আপনার একটা ট্রান্সলেশন দেখতেছিলাম, 40 মার্কের দুটা ট্রান্সলেশন দিছে। আমি এত বাজে ট্রান্সলেশন আমার এই গত এই প্রিপারেশন নেওয়ার পর আমি জীবনে করে করতে দেখিনি। বাংলা ইংরেজি দুইটাই কোনো বানানের ঠিক নাই, কিছু নাই, এবং বানান জিনিসটারে আপনারা খুব সিরিয়াসলি না। আমি একদিন একটা স্কুলে গেছি, সেইখানে লেখা রয়েছে, বলেন তো এই প্রতিযোগিতা বানান কি? এই বানান দুইটার মধ্যে দুইটা রস্যইকার প্রতিযোগিতা রস্যইকার। রস্বই হবে। তা স্কুলের মধ্যে এরকম প্রতিযোগিতার দীর্ঘিকা, আর স্কুলের মধ্যে একদম পুরা মানে রং করে একটা জিনিস লিখে রাখছে, তার মধ্যে এরকম প্রতিযোগিতা লেখা রয়েছে। এখন যাই আমি বসতে গেছি, আমার ওইখানে ওইটা চোখে পড়তেছে। তা আপনাদের সামনে বাংলা বানান যখন আসবে, বাংলা করবেন বারবার, এটা হচ্ছে খেয়াল করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা সবাই এখানে ক্যাডার হইতে আসছেন, আমাদের মানে আমরা যেন অ্যাটলিস্ট মানে সমালোচনার মুখে না পড়ি যে এটা কি ধরনের বানান লিখবে একটা মানুষ, এটা এটা কিভাবে লেখে, বা একটা বাক্য লিখছেন বাক্যটা যেন শুদ্ধ হয়, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ভাব সম্প্রসারণ হোক, সাহিত্য মানে সারাংশ সারমর্ম হোক, এটা যেন কোনোরকম দৃশ্যমান কোনো বানান যেন এরকম যে চোখে ভুল না পড়ে, এবং কোনো জায়গায় যদি এরকম মূর্ধন্য মূর্ধন্য বানানে আপনাদের কনফিউশন থাকে, ওই শব্দটা অ্যাভয়েড করে অন্য শব্দ দিয়ে রিপ্লেস করে লিখবেন, কিন্তু ভুল বানান লিখতে যাবেন না। প্রয়োজনে সস্তা হোক, যে আমি হচ্ছে এই যে শ্রদ্ধা ভাজন এসু লিখতে পারলাম না, স্নেহাস্পদ লিখতে পারলাম না, স্নেহের লেখেন, ওকে, বা শ্রদ্ধেয় লেখেন, যে আমি কঠিন বানানটা লিখতে যাই ভুল করার চাইতে সহজ জিনিস লেখেন, সেটা বোঝাচ্ছে আর কি। এই দুই জায়গা হচ্ছে আমরা এরকম কোনো ইয়ে করবো না, বানান রিলেটেড। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা রেকর্ডিংটা বন্ধ করি।